হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তাহলে আজকে আমরা ভার্ব ফর্মস অ্যান্ড ইটস ইউসেজ সম্পর্কে জেনে নেব। মানে ভার্বের যে বিভিন্ন ফর্ম এবং তাকে আমরা কীভাবে ব্যবহার করব সেই জিনিসটা আজকে আমরা দেখব। এই টপিকটা জানার আগে তোমাদেরকে টেন্সটাকে জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তবেই তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পারবে। এই টপিকটা শুরু করার আগে আমরা দেখব যে একটা ভার্বকে আমরা কত রকমভাবে ইউজ করতে পারি। তার আগে দেখা যাক ভার্বকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। এই বিভিন্ন রকমের ভার্ব বিভিন্ন টেন্সে বিভিন্ন রকমভাবে ব্যবহার হয়ে থাকে। সেটা কেমনভাবে ব্যবহার হয় তোমরা নিশ্চয়ই টেন্সের চ্যাপ্টারে দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখো। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা টেন্স চ্যাপ্টার পড়ার আগে কি জেনেছিলাম যে বি আর হ্যাভ ছাড়া আর যে হাজার হাজার ভার্ব আছে তা সব ডু ভার্বের আন্ডারে পড়ে। কেন সেই সব ভার্বগুলো ডু ভার্বের আন্ডারে পড়ে সেটা আজকে আমরা জানব। ডু ভার্ব যেভাবে কনজুগেট হয় বা ডু ভার্বের যেরকমভাবে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এইরকমভাবে আমরা তার ফর্মটাকে চেঞ্জ করি, যেমন ডু, ডিড, ডান, ডুইং, ঠিক অনুরূপভাবে আমরা এটা বলতে পারি যে ডু ভার্বের আন্ডারে যে হাজার হাজার ভার্ব পড়ে আমরা সেই ডু ভার্বকে যেভাবে কনজুগেট করি বা যেভাবে তার টেন্সের পরিবর্তন করি, ঠিক তেমনইভাবে এই যে হাজার হাজার ভার্ব আছে সেই ভার্বগুলোকে আমরা ঠিক একইভাবে পরিবর্তন করি। এটা কোনো বইতে পাবে না, এটা আমি তোমাদেরকে একদম কনসেপ্ট যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্য বোঝাচ্ছি। কোনো বইতে এইরকমভাবে ক্লিয়ার করে বলা নেই। তাই যেভাবে ডু ভার্বকে আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করি, ঠিক তার আন্ডারে যেসব ভার্বগুলোকে আমরা ফেলবো সেই রকমভাবেই তার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আমরা পরিবর্তন করব। এবারে দেখা যাক যে কোনো আমরা একটা ভার্ব নেব, সেই ভার্বটা নিয়ে আমরা এই চারটে যে ফর্ম সেটাকে আমরা বিস্তারিত আলোচনা করে নেব, যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তোমরা অনেক জায়গায় দেখবে এগুলোকেই লেখা থাকে V1, V2, V3, V4। ওই কনসেপ্টটা আমার পছন্দ নয়, সেই জন্য আমি তোমাদেরকে ওই কনসেপ্টটা শেখাচ্ছি না। কারণ যেটা যেমন জিনিস সেটা তেমনভাবেই পড়া উচিত। কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কেন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এইরকমভাবে পড়া উচিত আর V1, V2, V3 এরকমভাবে পড়া উচিত নয়। সেটা তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে যখন আমরা ক্লাসে আরও একটু ডিটেলে যাব। দেখো আমরা যে কোনো একটা ভার্ব নিই, যেমন রাইট। রাইটের প্রেজেন্ট ফর্ম রাইট, এইটা হচ্ছে মূল ভার্ব বা এই ভার্ব, এটা হচ্ছে রুট ভার্ব। এই ভার্ব থেকেই, এই রাইট ওয়ার্ডটা থেকেই বিভিন্ন ভার্বের উৎপত্তি হবে, যেটাকে আমরা বিভিন্ন টেন্সের আকারে বা বিভিন্ন ফর্মের আকারে দেখব। যেমন এই রাইটটাই যখন পাস্ট হবে সেটা রোট হয়ে যাবে, যখন পাস্ট পার্টিসিপল হবে সেটা হয়ে যাবে রিটেন, যখন প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা হয়ে যাবে রাইটিং। এবার এই চারটে যে ফর্ম আমরা তৈরি করলাম তার বিভিন্ন ইউসেজ বা ব্যবহারগুলো আমরা দেখব। ধরো প্রেজেন্টে আমরা কীভাবে ব্যবহার করি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করি, সেটা তোমরা দেখেছো। আই রাইট, আমি লিখি, হি রাইটস, সে লেখে। প্রেজেন্টে আমরা এটাকে দুভাবে ব্যবহার করলাম। আই রাইট, আমি লিখি, কিন্তু যখন হি সাবজেক্ট হলো তখন রাইটের সাথে এস যোগ হলো, কারণ আমরা টেন্সের চ্যাপ্টারে কি পড়েছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেটাকে সিঙ্গুলার করার জন্য। ক্লিয়ার? তাহলে আই রাইট, আমি লিখি, এটা হচ্ছে মেন রুট ভার্ব, এর সাথে কোনো এস বা ইএস যোগ হলো না। হি রাইটস, সে লেখে, এর সাথে এস বা ইএস যোগ হলো রাইটের সাথে, কারণ হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো রাইট বাদে যে কোনো ভার্ব হোক, যেমন আই রিড, হি রিডস, READS রিডস, আই রিড আমি পড়ি, হি রিডস সে পড়ে। আমরা যে ভার্বে লিখি না কেন রুলস সেম। তারপরটা কি, আই উইল রাইট, আমি লিখব। ফিউচার ইনডিফিনিটেও আমরা
অক্সিলারি উইলের পরে আমরা এই রুট ভার্ব বা যে ভার্ব থেকে এই ভার্বগুলোর উৎপত্তি হয়েছে সেই ভার্বটাকেই বসাই। যেমন আই উইল রাইট, আমি লিখবো। পরের কনসেপ্টটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবেই, এটা অব্লিগেশন বা বাধ্যতামূলক। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবেই। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবেই। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবেই। ক্লিয়ার? তাহলে টু এর পর এটা একটা ইনফিনিটিভ। যখন আমরা ইনফিনিটিভের চ্যাপ্টারে যাব তখন আরও আমরা ডিটেলে পড়ব, কিন্তু এটা এখন জেনে রাখো। আই হ্যাভ টু রাইট, টু এর পরে যদি কোনো আমরা প্রেজেন্ট ফর্ম ভার্বের বসাই সেটা অব্লিগেশন বোঝায় বেশিরভাগ ক্ষেত্রেই, যেটা আমরা ইনফিনিটিভের চ্যাপ্টারে আরও ডিটেলে শিখব। তারপরটা কি? আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে যেটা রুট ভার্ব, যেটা মূল ভার্ব রাইট, সেই ফর্মটাই বসেছে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। তাহলে এই প্রেজেন্ট ফর্মে আমরা রাইট ভার্বটাকে দিয়ে যেরকমভাবে যতগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমি তোমাদেরকে বললাম। কিন্তু একটা জিনিস, এই মোডাল অক্সিলারি আর ইনফিনিটিভ এখন কেন বললাম না, কারণ এখন যদি আমি ওটাকে বোঝাই তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই ইনফিনিটিভ মোডাল অক্সিলারির আমরা আলাদা চ্যাপ্টারে ওটাকে আরও ডিটেলে বুঝবো, কিন্তু জাস্ট কনসেপ্টটা জেনে রাখো আমরা এই রাইট মেন ভার্বটাকে কীভাবে ইউজ করি। ক্লিয়ার? এরপরে এই রাইট রুট ওয়ার্ডটাকে যখন আমরা পাস্টে ট্রান্সফার করলাম তখন সেটা হয়ে গেল রোট। সেটা যে কোনো ভার্বের ক্ষেত্রেই সেই রকমভাবে পরিবর্তন হবে। যেমন রোট, আই রোট, আমি লিখেছিলাম। এর সেরকম বেশি ব্যবহার নেই, এটা শুধু পাস্টেই ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিটে আই রোট, আমি লিখেছিলাম। এবারে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই যে রাইট ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে রিটেন। এই রিটেনের যেসব ব্যবহার সেটা আমরা দেখব। রিটেন ছাড়াও আরও যেসব হাজার হাজার ভার্ব আছে তার ক্ষেত্রেও একই ব্যবহার প্রযোজ্য হবে। দেখো, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমরা টেন্সে শিখেছি। আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম। পাস্ট পারফেক্টে বা পাস্টে কোনো কাজ করা হয়ে গিয়েছিল বোঝালে আমরা আই হ্যাড রিটেন, আমার লেখা হয়ে গিয়েছিল, এইরকম আমরা বোঝাই, যেটা পাস্ট পারফেক্টে টেন্সে আমরা আলোচনা করেছি। আই উইল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো, ভবিষ্যতে আমার সেই কাজটা করা হয়ে থাকবে বা ভবিষ্যতে আমি সেই কাজটা করে থাকবো। যেমন আই উইল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো, ফিউচার পারফেক্ট। এ লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হয়। অবশ্যই তোমরা এই জিনিসটা বুঝতে পারবে কেন, কারণ এটা আমরা ভয়েস চেঞ্জ করেছি। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করব কোনো সেন্টেন্সকে, তখন আমাদের সেই মেন ভার্বটা যে ভার্বেই থাকুক না কেন, যখন আমরা প্যাসিভে করব সেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মে লিখতে হবেই। যে কোনো ভার্ব, এটা আমরা রাইট রিটেন বলে বলছি না, যে কোনো ভার্ব যেটা ডু ভার্বের আন্ডারে পড়ে, সে যে ভার্বই হোক না কেন, সেটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করার সময় সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপেলে ট্রান্সফার করতে হবে। এই কনসেপ্টটা জেনে রাখো, ভয়েস চেঞ্জে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরটা কি? হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটা লেখা হয়ে যাওয়ার পর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেছিলাম। এটা আমরা ব্যবহার করেছি পার্টিসিপেল হিসাবে। কেন পার্টিসিপেল হিসাবে ব্যবহার করেছি সেটা আমরা যখন পার্টিসিপেল চ্যাপ্টারে যাব সেটা আমরা আরও ডিটেলে জানবো। শুধু জেনে রাখো এটাকে আমরা পার্টিসিপেল হিসাবে ব্যবহার করেছি। তাহলে এইবারে আমরা বলবো V1 V2 V3 কেন আমাদের শেখা উচিত নয়। কারণ আমরা যদি V1 V2 V3 এইরকমভাবে শিখি, যখন আমরা পার্টিসিপেলের চ্যাপ্টারে যাব বা যখন আমরা জিরান্ডের চ্যাপ্টারে যাব, তখন আমরা গুলিয়ে ফেলবো কোনটা V1, কোনটা V2, কোনটা V3। কিন্তু যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে কোনটা পাস্ট পার্টিসিপেল ভার্বের আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের, তাহলে আমরা পার্টিসিপেল, জেরান্ড যে কোনো কনসেপ্ট খুব অনায়াসে আয়ত্ত করব। শুধু জেনে রাখো এটাকে আমরা পার্টিসিপেল চ্যাপ্টারে যখন যাব আরও ডিটেলে জানবো। এইবারে দেখা যাক প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল রাইটের মূল ভার্ব, তার প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম কি? রাইটিং। অন্যান্য ভার্বের ক্ষেত্রেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটা বিভিন্ন ভার্বের ক্ষেত্রে একই আইএনজি যোগ। ক্লিয়ার? এবারে তোমাদেরকে ওই যে রুলস বিভিন্ন ভার্বের সেটা মুখস্থ করতে হবে। এর পরের ক্লাসে আমি তোমাদের 100+ ভার্বের ভোকাবুলারি দিয়ে দেবো। তোমরা
টেন্স চ্যাপ্টারটা শেখার পর ওই ওয়ার্ডগুলো দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে অনায়াসে। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার। আই অ্যাম রাইটিং, আমি লিখছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে আমরা ব্যবহার করলাম। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে ব্যবহার করলাম। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করলাম। আই উইল অথবা শ্যাল বি রাইটিং, আমি লিখতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস তৈরি করতে ব্যবহার করলাম। আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাড বিন রাইটিং, আই শ্যাল উইল হ্যাভ বিন রাইটিং। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করলাম ভার্বের। ক্লিয়ার? তাহলে আমরা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটার মাধ্যমে আমরা টেন্সের যেসব কনফিউশন ছিল আশা করছি আমরা এখানে এই কনফিউশন ক্লিয়ার করব। যদিও কনফিউশন থাকে তোমরা টেন্সের চ্যাপ্টার দেখবে, আরও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এর পরেরটা কি? গেটিং আপ ইন দ্য মর্নিং আই ওয়াশ মাই টিথ অ্যান্ড মাউথ, সকালে উঠে আমি আমার দাঁত এবং মুখ ধুই। তাহলে কি এটা হয়ে গেল, এটাকে পার্টিসিপেল হিসাবে আমরা ব্যবহার করলাম। কিভাবে পার্টিসিপেল হিসাবে ব্যবহার করলাম সেটা আমরা পার্টিসিপেলের চ্যাপ্টারে জানবো। তাহলে এই ব্যবহারগুলো আমরা দেখলাম। আর একটা জিনিস জেনে রাখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, সেটাকে আমরা জিরান্ড হিসাবে ব্যবহার করি। সেটা তোমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম দেখে গুলিয়ে ফেলতে পারো যে এখানেও তো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, তাহলে আমরা সেন্টেন্সটা কীভাবে তৈরি করলাম সেটা আমরা জিরান্ডের চ্যাপ্টারে শিখব। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে পরিবর্তন করে। তাহলে তোমরা এই কনসেপ্টটা আশা করছি বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে 100+ ভার্বের একটি ওয়ার্ড সিরিজ দিয়ে দেবো, যেখানে তোমাদেরকে আমি তার মিনিং, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলে দেবো। তোমরা টেন্সের চ্যাপ্টার দেখার পর ওই ভার্বগুলো দিয়ে অনায়াসে সেন্টেন্স লিখতে পারবে, বলতে পারবে। তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো, ভার্বের বিভিন্ন ফর্মগুলো। এর পরের ক্লাসে তোমরা ভার্বের চ্যাপ্টারটা ভার্বের ওয়ার্ডগুলো বা ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিও। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।